আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। যদিও দলগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করেনি। তবে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন এবং অফলাইন ভিত্তিক যে সকল কর্মকাণ্ড রয়েছে, প্রত্যেকটি কর্মকাণ্ডের উপর এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে কিংবা এই সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। এই যে একটি বিষয়, এই বিষয়টি বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে কিন্তু ব্যাখ্যা করছেন। কেউ কেউ বলছেন এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বা দলগতভাবে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখানে আমার একটি ছোট্ট প্রশ্ন মনে জাগে, সেটি হচ্ছে একটি রাজনৈতিক দল যখন রাজপথে তার কার্যক্রম সংগঠিত করতে না পারে, তখন তার নিষিদ্ধ হওয়া বা নিষিদ্ধ না হওয়ার মধ্যে তফাৎ কি? এখানে প্রকৃতপক্ষে আসলে কোনো তফাৎ নেই বলে আমি মনে করি। কারণ যদি একটি রাজনৈতিক দল দলগতভাবে নিষিদ্ধ হয়, তাহলে সে যেমন তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না, ঠিক একইভাবে যখন তার কার্যক্রম অনলাইনে এবং অফলাইনে নিষিদ্ধ করে দেওয়া হয়, তখনও কিন্তু সে রাজপথে আসতে পারে না। সুতরাং এখানে দলগতভাবে নিষিদ্ধ করা হোক কিংবা তার কার্যক্রম নিষিদ্ধ করা হোক, এটি আসলে ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ করতে না পারলে বা রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা থাকলে সেই রাজনৈতিক দলটি প্রকৃতপক্ষে রাজনীতি থেকে মাইনাস হয়ে যায়। এটি হচ্ছে বাস্তবতা, এবং আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে এই বাস্তবতাই কিন্তু মানতে হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত প্রকৃতপক্ষে আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে বিষয়গুলো অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যম সমূহে আমরা দেখতে পাচ্ছি, ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য যে সকল প্রচার মাধ্যম রয়েছে সেগুলোতে দেখতে পাচ্ছি যে তারা বলেছে যে অবৈধ এবং অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বা দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত তারা কোনোভাবেই মানে না। এখানে যে বিষয়টি প্রথম থেকে আওয়ামী লীগ বলে আসছিল যে প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য বা আওয়ামী লীগ সরকার পতনের জন্য যে আন্দোলন করা হয়েছিল, এটি একটি মেটিকুলাস ডিজাইন ছিল। এবং এই মেটিকুলাস ডিজাইনের সাথে যেমন আন্তর্জাতিক রাজনীতি জড়িত ছিল, তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের রাজনীতি জড়িত ছিল। তবে সব থেকে বেশি যেটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেটি হচ্ছে জঙ্গি হামলা। এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে সকল উদ্ধৃতি প্রকাশ করেন, তাতে কিন্তু আমরা এই বিষয়টি লক্ষ্য করি যে তারা এটিকে কখনোই আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান অথবা বাংলাদেশের মানুষজন বা যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে, রাজনৈতিক দলসমূহ যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পতনের বিষয়টিকে ব্যাখ্যা করে, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু প্রকৃতপক্ষে সেই বিষয়টি মেনে নেয় না, বরঞ্চ তারা এটিকে জঙ্গি হামলা বলে। এটি আসলে আমার দৃষ্টিতে একটি স্বাভাবিক বিষয়, কারণ যাদের পতন হয় তারা কোনোভাবেই কিন্তু এই বিষয়টি মেনে নেবে না যে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছে বা একটি বিপ্লবের মাধ্যমে তাদের পতন হয়েছে। যদিও এখন পর্যন্ত বিপ্লব হিসাবে জুলাই এবং আগস্ট মাসে যে সরকার পতনের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনটি এখন পর্যন্ত স্বীকৃত হয়নি। এখন এই বিপ্লবের ঘোষণাপত্র যদি চলে আসে, তাহলে হয়তোবা এই বিষয়টি বিপ্লব হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এখন যে বিষয়টি হয়েছে, প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগেরই আইন, যেটি 2009 সালে সংসদে বাস্তবায়ন করা হয়েছিল, সেই আইনই কাজে লাগিয়েছে, সন্ত্রাস দমন আইন। এখন এই সন্ত্রাস দমন আইনে আমরা দেখেছি যে বিগত দিন কিন্তু জামাতে ইসলামও নিষিদ্ধ হয়েছিল। জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও কিন্তু নিষিদ্ধ হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে কি তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে আমরা কি হারিয়ে যেতে দেখেছি? কখনোই না। বরঞ্চ তাদের যে শক্তি, তাদের যে একটি সমর্থন, সেটি কিন্তু তারা যেভাবেই হোক বৃদ্ধি করেছে। এবং বৃদ্ধি করে বর্তমানের মাঠ রাজনীতি যদি আপনারা লক্ষ্য করেন, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে অনেকটা দাপটের সাথে কিন্তু রাজনীতি করে যাচ্ছে। যদিও আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাংলাদেশ জামাতে ইসলামের একটি দ্বন্দ্ব তথাকথিতভাবে শুরু হয়ে গেছে। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। প্রসঙ্গ যেটি, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রকৃতপক্ষে যে দুটি বিষয় উল্লেখ করেছে,
সেটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এবং জাতিসংঘের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনকে তারা দালিলিক প্রমাণ হিসাবে এখানে ব্যবহার করছে। এই যে জাতিসংঘের প্রতিবেদন, এই জাতিসংঘের প্রতিবেদনকে কিন্তু প্রথমেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে এটি একটি পরিকল্পিত প্রতিবেদন এবং এর সাথে আওয়ামী লীগের কোনো জড়িততা নেই। অর্থাৎ জাতিসংঘের যে প্রতিবেদন প্রচার করা হয়েছে বা জাতিসংঘের যে প্রতিবেদন দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে, যে বাংলাদেশ আওয়ামী লীগ গণহত্যাকারী রাজনৈতিক দল, এবং তাদের প্রতিবেদনে আরো বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে এবং সেই প্রতিবেদনের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে মানবতা বিরোধী হিসাবে উল্লেখ করেছে। যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রতিবেদনে যখন দেখেছে যে তাদেরকে গণহত্যাকারী দল বলা হয়েছে, তখন থেকে কিন্তু এই বিষয়টির প্রতিবাদ করে আসছে এবং আন্তর্জাতিক যে লবিং তদবির রয়েছে, সেই আন্তর্জাতিক লবিং তদবিরে কিন্তু বিভিন্নভাবে এই বিষয়টিকে পরিবর্তন করার চেষ্টাও আওয়ামী লীগ করেছে। তবে আওয়ামী লীগ পতনের পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের কাছে এই প্রতিবেদন নিয়ে যে সকল বিষয়বস্তু আওয়ামী লীগের লবিস্টরা করেছে, তার ফলাফল কিন্তু এখন পর্যন্ত শূন্য। তবে এই প্রতিবেদনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে, সেই সিদ্ধান্ত গ্রহণ করার পরপরই কিন্তু দ্য ডেমোক্রেট নামক যে আইনজীবী ফোরাম রয়েছে, সেই আইনজীবী ফোরাম কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের এই জাতিসংঘের প্রতিবেদনকে কেন্দ্র করে একটি আর্টিকেল প্রকাশ করেছে এবং সেই আর্টিকেলে তারা বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতিসংঘের যে প্রতিবেদনের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছে বা নিষিদ্ধ হয়েছে, সেই জাতিসংঘ প্রতিবেদনের পুনরায় তদন্তের যে আর্জি বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, সেটির প্রকৃতপক্ষে কোনো রায় এখন পর্যন্ত আওয়ামী লীগ পায়নি। অর্থাৎ জাতিসংঘ এখন পর্যন্ত কোনো রায় দেয়নি, যার ফলশ্রুতিতে এই বিষয়টি আসলে অনেকটাই ঘোলাটে হয়ে গেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা লবিস্ট রয়েছেন, প্রসঙ্গগত বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে লবিস্টদের নাম কিন্তু সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে যে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করা গেছে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন আইনজীবী ফোরামের তথ্য উপাত্ত থেকে, তাতে স্পষ্টভাবে বলা হয়েছে বা সে সকল তথ্য উপাত্তের মাধ্যমে কিন্তু জানা গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এই যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি পুনরায় তদন্তের জন্য বা পুনরায় তদন্ত বিবেচনার জন্য কিন্তু পুনরায় আবার জাতিসংঘের কাছে আবেদন করেছে এবং শুধু জাতিসংঘের কাছে আবেদন করেনি, বরঞ্চ আন্তর্জাতিক আদালতেও কিন্তু এই বিষয়টি নিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর যে শেখ হাসিনা বসে রয়েছেন তা কিন্তু নয়, বরঞ্চ শেখ হাসিনা এই প্রতিবেদন নিয়ে কিন্তু প্রকৃতপক্ষে কাজ করছেন। কারণ এই প্রতিবেদনের উপর ভিত্তি করেই কিন্তু ওনার বিচারিক ব্যবস্থা এবং ওনার প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরার যে বিষয়বস্তু রয়েছে সেগুলোও কিন্তু জড়িত রয়েছে। কারণ যদি উনি গণহত্যাকারী না হন, তাহলে উনি কিন্তু এই বিচারের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার আওতার বাইরে চলে যান এবং আন্তর্জাতিকভাবে যদি উনি গণহত্যাকারী নন এটি প্রমাণ করতে পারেন তদন্ত সাপেক্ষে, তাহলে এই বিষয়টি কিন্তু এখানে স্পষ্টভাবে পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ গণহত্যা করেনি বা বিশেষ করে শেখ হাসিনা কোনো ধরনের গণহত্যা করেননি। সেই হিসাবে উনি বিচারিক প্রক্রিয়ার যে ব্যবস্থা রয়েছে সেটির আওতার বাইরে চলে যান এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফেরার যে একটি প্রবণতা রয়েছে সেটিও কিন্তু এখানে বেড়ে যায়। সুতরাং এই যে জাতিসংঘের প্রতিবেদন, সেই প্রতিবেদনের পুনরায় তদন্তের যে দাবি আবারও আওয়ামী লীগ করলো, সেটি আসলে জাতিসংঘ কতটুকু আমলে নেবে এটি জাতিসংঘের ব্যাপার এবং জাতিসংঘ প্রকৃতপক্ষে কোনো ধরনের তদন্ত করে আবারও প্রতিবেদন দেবে কিনা এই বিষয়টি আসলে জাতিসংঘের এবং জাতিসংঘের যারা কর্তাধর্তা রয়েছেন তাদের একান্ত একটি বিষয়। মূলত এখানে বলতে গেলে এটি একটি আন্তর্জাতিক রাজনৈতিক কূটকৌশল। এখন আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের লবিং তদবির কতটা ব্যাপক সেটির উপর কিন্তু ভিত্তি করে এই বিষয়টি।